আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন বা অনেকেই জানেন আমার বিগত যে বিষয়গুলো হয়েছিল বা আমার সাথে যে সমস্যাগুলো হয়েছিল। আমি 2023 সালে মডার্ন গার্লস স্টুডেন্ট কলেজের একজন দশম শ্রেণীর ছাত্রী। তো আমার ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে আজ অবধি পড়াশোনার প্রতি অনেকটাই আগ্রহ। আমরা 2 ভাই 2 বোন, 4 ভাই বোনের মধ্যে আমারই সবচেয়ে বেশি পড়াশোনার মধ্যে। আর প্লাস আমার বাবা মা হচ্ছে বাকি 3 ভাই বোনকে পড়াশোনা না করলেও আমাকে যে আমি মেয়ে হয়েছে বিয়ে দিয়ে দিবে সে কখনো এই চিন্তা ভাবনা আসে না। তখন থেকেই যখন দেখেছি যে বাবা মা আমাকে এতটা সাপোর্ট করছে, তো আমিও ভেবেছি যে আমি ওইভাবেই পড়াশোনা করবো যাতে আমার বাবা মার নামটা উজ্জ্বল করতে পারে। তো যখন আমি দশম শ্রেণীতে উঠেছি তখন আমাদের জানুয়ারি মাসে জানুয়ারি বা ফেব্রুয়ারি আমার সঠিক মনে নেই, আমাদের বলা হয়েছিল যে আমাদের একটা বিশেষ ক্লাস হবে। তো বিশেষ ক্লাস যখন আমার ক্লাস টিচার আমাকে বলেছিল তখন আমি ম্যাডামকে বলে দিয়েছিলাম যে ম্যাম দেখেন আমি নিজে টিউশনি করে আমার পড়াশোনার খরচ চালাই, আমার ভাইয়ারা কাজ শিখে এখন কোনো কাজ করে না, আর আমার বাবা একজন প্রাইম জেনারেল হসপিটালে সিকিউরিটি গার্ড জব করে। তো আমার ক্লাস টিচার পারভিন ম্যাম যিনি বলছে আচ্ছা ঠিক আছে তুমি লাইলা ম্যাডামকে জানিও এই বিষয়গুলো, তা আমি কথা বলবো। তো উনি যখন আমাকে বলছে তখন আমি তার সাথে গিয়েছিলাম লাইলা ম্যাডামের পক্ষে। বলার পর আমি ম্যাডাম দেখেন আমার শারীরিক আমার যেই আর্থিক অনেকটাই সমস্যা, আমি পারবো না, বিশেষ ক্লাসের বেতন, আমার স্কুলের বেতন, আবার আমি যেই কোচিংয়ে পড়ি ওই বেতন, প্লাস সময়টুকু আমার মিলন হচ্ছে না। তো উনি আমাকে বলছে যে তুমি পড়ো, তোমার জন্য ভালো হবে, তোমার আর বেতন দিতে হবে না। আমি কি আমার পারভিন মিসের সামনে উনি সব বলে দিচ্ছে যে না বেতন দিতে হবে না। তো এইরকম করে প্রায় 10 মাস যখন চলে যায় আমাদের টেস্ট পরীক্ষা হবে, তখন উনি হঠাৎ আমাকে বলতেছে যে তোমার প্রায় 10 মাসের টাকা দেওয়া নেই, তোমাকে একসাথে 5,500 টাকা দিতে হবে। তখন আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমার তো বলা হয়েছিল যে আমার কোনো বেতন নেওয়া হবে না বিশেষ ক্লাসে, যেহেতু আমার আর্থিক সমস্যা, আপনারা যা আমার বাসা চেক করতে পারেন যে আসলে আমি কি মিথ্যা কথা বলছি। তো উনি বলছে যে না তুমি যদি পরীক্ষা না দাও, টাকা না দাও, তাহলে তুমি টেস্ট পরীক্ষা দিতে পারবে। তখন আমি ম্যাডামকে বলি যে ঠিক আছে ম্যাম আমি বাবা মার সাথে কথা বলবো। তো বাবা মার সাথে কথা বলেছি, বাবা মা বলতেছে এখন 5,500 টাকা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমার বাবার বেতন হচ্ছে 7,000 টাকা। এখন যদি একসাথে উনি 5,500 টাকা দিয়ে দেয় তাহলে আমাদের বাসের খরচ চালাবে। তারপর আমি মা বাবা মার সাথে কথা কান্নাকাটি করি, বাবা মা বলতেছে যে দেখ তারপরে বুঝে ম্যাডামকে বলে। তো আমি তখন যেভাবে কথা বলেছিল আমাকে ম্যাডাম, তখন তার কথাতেই আমি বুঝে গেছিলাম যে হয়তো উনি আমাকে পরীক্ষা দিতে দিবেন। উনি তখনই বলেছিলেন যদি তুমি টাকা না দাও তাহলে পরীক্ষা দিতে দেবে না। তা আমি কী করছি, ভয় আর ম্যাডামের সাথে দেখাই করি। আমি বলছি তুই একটা পরীক্ষা দিই, যদি এমন হয় যে আমার পরীক্ষা আমাকে না আটকে তার মানে আমার পরীক্ষা দিতে দিবে, হয়তো বুঝবে যে ভয়ে করছি। তো প্রায় ইংলিশ এবং বাংলা পরীক্ষা দেওয়ার পরে যেদিন আমার ভূগোল পরীক্ষা ছিল, MCQ দেওয়ার পরে আমি রিটেন লিখতে গেছি। একটা সৃজনশীল লেখার পরে দ্বিতীয় যখন সৃজনশীল লিখতে যাবো তখন পারভিন ম্যাম হঠাৎ আমার ক্লাসে যাওয়ার পরে বলে তুমি লেখো অফ করো। তো আমি বলছি ম্যাম এটা আমার ফাইনাল টেস্ট পরীক্ষা, এটার মধ্যে ফেল করলো, আমার তো সমস্যা, আপনি কেন আমাকে আটকাচ্ছেন। পরে বলতেছে যে লাইলা ম্যাডাম তোমাকে এখনই বলছে খাতা রেখে তুমি যাও ম্যাডামের সাথে দেখো। আমি বলছি যে ম্যাডাম আমার পরীক্ষাটা শেষ হোক আমি যাই দেখো। বলতেছে যে না তুমি খাতা ওইখানে রাখো, এখনই যেতে হবে। তো একটা কথা ভাবেন যখন একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়, পরীক্ষার তখন মানসিকতা কেমন থাকে। MCQ চলাকালীন আমার একটা হচ্ছে সময়ের ব্যাপার, আমি জানি তখন আমার কাছে তাৎক্ষণিক টাকা নেই। তখন ম্যাডাম আমার কিছু স্যাররাও ছিলেন ম্যাডামের সামনে, তখন ম্যাডাম আমাকে বলতেছে যে তোমার যখন সামর্থ্য নেই তো তাহলে তুমি এই স্কুলে মরতে আসছো, অন্য স্কুলে যে মরতে পারোনি। ম্যাডামকে আমি বলতেছি যে ম্যাডাম দেখেন আমার পক্ষে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, আমার বাবা মার পক্ষে সম্ভব না। তুমি এইভাবে অনেক কথাই বলছে, আমি সেটা মুখ উচ্চারণ করতে পারতেছি না। যা বলে উনি যেরকমই হোক আমার শিক্ষক, মানে অবদ্ধ ভাষা। তো এইসব কথা আমি স্কুলের বেতন সম্পূর্ণটাই দিয়েছি, আমাকে 2 বার হাফ ফুলি দেওয়া হয়েছিল বা স্ক্রিনে দেওয়া হয়। তো যাই হোক তখন ম্যাডামকে অনেকভাবে বোঝানোর পর উনি কথা বলতেছে তো বলতেছে ওনার কথা আমার কোনো কথা শোনাবো না প্লিজ। এইরকম করতে করতে প্রায় 40 মিনিট পার হয়ে যায়। তখন উনি বলে যে ঠিক আছে তুমি যে এখন পরীক্ষা দাও, দেওয়ার পরে তুমি আগামীকাল টাকা নিয়ে আসবে, তারপরে তুমি পরীক্ষা দিতে পারবে। তাই এখন পরীক্ষার হলে যে আর আমার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা ছিল না। কোনোরকম করে আমি যেভাবেই হোক যতটুকু লিখতে পারছি লেখার পরে আমি বাসায় গিয়েছি, বাসায় যে আমার রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে। আমাদের বাবা যেখানে কাজ করে বাবার সামনে মাথা ঘুরে পড়ে গেছে। পরে সবাই আমাদের এলাকার লোকজন আমাকে ধরে নিয়ে যায় হসপিটালে, যেহেতু বাবা জব করে। তো যাওয়ার পর ওইখানে আমাকে হসপিটালে প্রায় রাখা হয় সন্ধ্যা পর্যন্ত, স্লাইন দেওয়া হয়। স্লাইন দেওয়ার পর আমাকে যখন আমার জ্ঞান ফিরে তখন আমাকে জিজ্ঞেস করা হয়, বাবা মা জিজ্ঞেস করতেছে যে রাস্তায় গিয়ে কোনো ছেলে তবে কোনো ডিস্টার্ব করেছে কিনা, এরকম কোনো সমস্যা হয়েছে। তখন আমি বলছি না বাবা এরকম কোনো সমস্যা নেই, টাকার কারণে আর কি আমাকে ম্যাডাম এরকম কথা বলছে। আমার টেনশনে আমার প্রেশার তখন থেকে আমার প্রেশার লো হয়, এটা আমার একবারে জানি না সারা জীবনই হয়তো থাকবে। তারপরে থেকে প্রেশার লো, এখন কিছু টেনশন করলে আমার প্রেশার লো হয়ে। তো যখন বাবা মাকে বুঝিয়ে বলি তখন বাবা মার যে বাবা যে তার আন্ডারে কাজ করা আলামিন ভাই, সে তখন জানতে পারে তার যখন সাংবাদিক ছিল পরিচিত রুমান ভাই, তাকে যে জানানো হয় যে এখন এরকম একটি স্কুলে নাকি বিশেষ ক্লাস কোচিংয়ের জন্য সে টাকা দিতে পারেনি, তাকে পরীক্ষার হল থেকে ডাকানো হয়েছে, তাও আবার টেস্ট করে দেবে। তো যখন এইরকম কথা বলা হয় তখন স্কুল টিচারকে জানানো হয়, পেপারে যখন চলে আসে তারপরের দিন আমাকে
নিউজ দেওয়া হয় যে না আমি পরীক্ষা দিতে পারবো। তখন পরীক্ষা আবার ঠিকই দিই, পরীক্ষা দেওয়ার পর আমাকে 3 সাবজেক্টে ফেল দেখানো হয় যে আমি নাকি বিজ্ঞান, ভূগোল এবং গণিত পরীক্ষায় ফেল করেছি। তো যখন ফেল করেছি তখন আমি যদি এই টেস্ট পরীক্ষায় ফেল করেছি তাহলে আমি ক্লাস 1 থেকে 10 উঠলাম কীভাবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। যদি এটাই হয় তাহলে আমি বলেছিলাম যে আমার খাতাগুলো তদন্ত। তোমার রোল কত ছিল? তোমার রোল কত ছিল? আমার রোল নাম্বার 3। আমাদের 65 জন ক্লাস নাম্বার, যদি রোল নাম্বার 3 যদি ভূগোল 3টা সাবজেক্টে ফেল করে তাহলে আরো জন স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করবে? এর আগের গুলো পরীক্ষা ফেল করে না এবং এসএসসি রেজাল্ট কি ছিল একটু বলে দিলে ভালো। আমার 4.44 ছিল। তোমার ওই টেস্টের আগে কোনো পরীক্ষা ফেল ছিল না? না না, আমি ক্লাস 5 এ আমি A+ তারপর আমি তো তারপর আবার পরীক্ষা না হয়, আবার 3টা সাবজেক্টে ফেল, মানে পর 3বার পরীক্ষা না হয়, 3বারও আমি ফেল করেছি। তো ফেল তো যারা খাতা দেখছে এই স্কুলের টিচারই ছিল, মানে লাইলা ম্যাডামের আন্ডারেই ছিল। এখন কিভাবে ফেল করছি তারাই জানে। আমি বলছি আমার খাতাগুলো আমাকে দেখানো হয়, প্রথম টেস্টে যারা পরীক্ষাগুলো দিয়েছে, বা 9-এ তো আমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়েছি 10-এ তো ওইগুলো সাবজেক্টই নিয়ে পড়েছি। তো ওই সাবজেক্টগুলো আমাকে দেখানো হয়, ওই সাবজেক্টে আমি ফেল করেছি কিনা। যদি ফেল করে থাকি তো 10-এ আমি ফেল করার স্টুডেন্ট। আর যেহেতু আমার রোল নাম্বার 3, আমি এখনও বলতে পারি আমি আবারও পরীক্ষা দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমার ওই টেন্ডেন্সি আছে, আমার ওই ক্ষমতা আছে, আমি পরীক্ষা দিয়ে পাস করব। আর আমি A+ পাওয়া স্টুডেন্ট, ক্লাস 5-এ আমি A+ পেয়েছিলাম, ক্লাস 10-এও A+ পেতাম। বাট আমার যে এই দৌড়াদৌড়ির কারণে আমাকে কেউ সাপোর্ট করে না। আমার বাবা যেখানে কাজ করে, আমি আলমিন ভাই, উনি আমার সাপোর্টে ছিলেন এবং উনি বলছে যে তুমি যতটুকু পারো, তোমার যতগুলো কাগজপত্র আছে তুমি সব নিয়ে আসো। ক্লাস 5 থেকে তুমি A+ পেয়েছো, 1-এ পাস করেছো, 9-এ পাস করেছো, সবগুলো কাগজপত্র যখন দেখানো হয়, তখন যখন নিউজে দেওয়া হয়, পেপারে আসে, পুরো সারা বাংলাদেশ, এমনকি হয় বিদেশ থেকেও আমাকে কল করেছে যে তুমি পরীক্ষা দিবা, আমরা ব্যবস্থা দিব না, কারণ তারা লাইলা ম্যাডামের আন্ডারেই কাজ করে। এখন তারা যদি আমার পক্ষে নিয়ে কথা বলতে চায়, তাদের চাকরির কোনো সমস্যা হতেই পারে। এটার জন্য আমার তাদের কাছে কোনো নেই। তখন আমার ডিসি স্যার, মাছরাঙ্গা টেলিভিশন থেকে আমার নিউজটা প্রকাশ করা হয়, তখন আমাদের ডিসি স্যার যিনি ছিলেন উনি যখন নিউজটা দেখেছেন তখন বলছেন যে আমার খাতাগুলো তদন্ত করা হবে। তখন তিনি খাতাগুলো তদন্ত করছেন, তখন দেখছেন যে না আমি পাস করেছি, আমার কোনো ফেল ছিল না। তখন তিনি বলছেন যে তুমি পরীক্ষা দিবা, আর পরীক্ষা দিবা, আর এইসব বিষয় নিয়ে তদন্ত করা হবে। আমাদের ক্লাসে তদন্ত কমিটি আসছিল ঢাকা থেকে, আমাকে ডিসি অফিস থেকে বলা হয়েছে যে আমি পাস করেছি। এইসব খাতা দেখানো হয়নি। স্যার বলছে যে আমি পাস করছি, বলছে তোমার তো আর এসব দেখার দরকার নেই, যেহেতু তুমি পরীক্ষায় অ্যালাউ হয়েছে, টেস্ট পরীক্ষা তুমি দিতে পারবা। আর যখন আমার কারণে যখন আমাদের যে আরও মেয়েরা ছিল তারাও পরীক্ষা দিতে পারছে, আমার মতো আরও গরিব ছিল, আমি কোনো লজ্জা পাই না যে আমি গরিব আছি দেখে বলবো না। আমার বাবা যতটুকু সামর্থ্য আমাকে চুরি করে না, ডাকাতি করে না, কাজ করে আমাকে পড়াশোনা করেছে, এটা হচ্ছে আমার সবচেয়ে গর্বের। ডিসি স্যার যখন এইসব কাগজ দেখা হয়েছে পরে উনি বলছে যে আমাদের ক্লাসে যারা আছে সবাই পরীক্ষা দিবে, এবং আমাদের মধ্যে প্রায় 1 থেকে 65 জনের মধ্যে আমি রোল নাম্বার 3 ফেল করেছিলাম। আমাদের মোট 8টা সেকশন ছিল, 8টা সেকশনের মধ্যে একমাত্র আমিই ছিলাম যে রোল নাম্বার 3 ফেল করেছি, আর কোনো রোল নাম্বার 1, 2, 3 ফেল করেনি। তার মানে আমি খারাপ ছিলাম। তো এইটাই আমার প্রমাণ। এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, পড়াশোনা আমার খুব ভালো, একজন সরকারি মহিলা কলেজে পড়াশোনা করছি। প্রায় আমাকে গাজী গ্রুপ থেকে 5 লক্ষ শিক্ষা অনুদান দেওয়া হয়। এখন আমার পড়াশোনা নিয়ে কোনো সমস্যা। তোমার যে অভিযোগের সর্বশেষ ফলাফল কি তুমি জানছো? যে আমার সাথে যে প্রবলেমগুলো হয়েছে, এই সমস্যাগুলো কি পরবর্তীতে যাতে না হয়, আমি এটাই চাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমার সাথে আরও মেয়ে ছিল, তারা আমার মতো করে, মানে আমার বাবা যেহেতু পরিচিত ছিল দেখে আমি সাপোর্টার পেয়েছিলাম, বাট ওরা কিন্তু বলতে পারে না, বিধায় এমনই হয়েছে বিয়ে হয়ে গেছে। আমার অনেক বান্ধবী আছে যে তারা আর পড়াশোনা রানিং করতে পারেনি। তো আমি চাই যে আমাদের স্কুল কলেজ যেখানেই হোক এইরকম টিচার যাতে কখনোই না হোক যে আমাদের তার প্রতি শ্রদ্ধাটুকু না থাকে। তুমি কি তার শাস্তি দাবি করো এরকম কিছু? অবশ্যই আমি চাই শাস্তি বলতে কি যে এইরকম আমার সাথে যেটা হয়েছে আর কোনো মেয়েদের কোনো বাবা মার সাথে এরকম যাতে অকথ্য আচরণ না হয়, এটা আমি চাই।